হ্যালো ডিয়ার ভিউয়ার্স, তোমাদের সকলকে ডেস্টিনেশন কি ইউটিউব চ্যানেলে স্বাগত। দেখো, আমরা আজকের ক্লাসে ভারতের সংবিধানের যে ভাগ টু, সেই ভাগ টুকে নিয়ে আলোচনা করব। তার সাথে সংবিধানের আরও কিছু বেসিক জিনিস নিয়ে আলোচনা করব, ঠিক আছে? তো দেখো, ভারতের যে সংবিধান, ঠিক আছে, ভারতীয় সংবিধানের টোটাল কতগুলি ভাগ আছে, ঠিক আছে? প্রথমত দেখো, একটা হচ্ছে কি প্রস্তাবনা, প্রিএমবেল, ঠিক আছে, প্রিএমবেল এটা একটা অঙ্গ। তারপর কি আছে? অনুসূচি, ঠিক আছে, অনুসূচি। আগে 8টা ছিল, বর্তমানে 12টি হয়েছে, ঠিক আছে। আগে 8টা, বর্তমানে 12টি। তারপর হচ্ছে ভাগ আছে। আমরা যেমন যখন আমরা কোনো বই পড়ি, সেখানে দেখবে সূচিপত্রতে থাকে না টপিক, সেরকম টপিক আছে কতগুলো? 22টা, ঠিক আছে। এবং এই 22টা টপিকের উপরেই আবার এ বি এরমভাবে যুক্ত করে করে বর্তমানে কতগুলি হয়ে গেছে? 25টি, ঠিক আছে। এবং আর্টিকেল আছে কতগুলি? 395টি। দেখো, মূল সংবিধানে 395টি আর্টিকেল আছে, এখনও 395টিই আছে, কিন্তু এর ভেতরে এ বি সি এরমভাবে আবার অ্যাড করে করে 448টা হয়েছে, ঠিক আছে। তো এরপর দেখো, যে টোটাল 22টা ভাগ আছে, সেই 22টা ভাগ কি কি প্রথমে তোমরা সেটা দেখো। প্রথমে পার্ট ওয়ান, ভাগ ওয়ানে কি আছে? দ্য ইউনিয়ন অ্যান্ড ইটস টেরিটরি। এই আর্টিকেল 1 থেকে 4, এটা আগের দিন তোমাদেরকে করিয়েছি, যেখানে বলা হয়েছিল কি আর্টিকেল 1-এ, যে ইন্ডিয়া দ্যাট ইজ ভারত শ্যাল বি আ স্টেট অফ ইউনিয়ন, ঠিক আছে। তারপর হচ্ছে পার্ট টু, সেখানে কি সম্বন্ধে আলোচনা করা হয়েছে? সিটিজেনশিপ, সিএএ, এনআরসি বা নাগরিকত্ব কি, এই বিষয়ে আজকে আমরা আলোচনা করব এই পার্ট টুতে। পার্ট 3-এ আছে কি? ফান্ডামেন্টাল রাইট। পার্ট 4-এ কি আছে? ডিপিএসপি, ডাইরেক্টিভ প্রিন্সিপাল, ঠিক আছে, ডিপিএসপি। তারপর আছে পার্ট 5, 5 নম্বরে কি আছে? ইউনিয়ন, আমাদের যে ভারতের সংঘ সেটা, ঠিক আছে, আর্টিকেল 52 থেকে 151 পর্যন্ত। এবং এইখানে তোমরা যদি একটা জিনিস নোটিস করো, এইখানে দেখো পার্ট 4A বলে আরও একটি যুক্ত করা হয়েছে, ঠিক আছে। পার্ট 4A, দেখো মূল সংবিধানে পার্ট 4 ছিল, কিন্তু পার্ট 4A-কে 42তম সংবিধান সংশোধন 1976-এর মাধ্যমে এটা যুক্ত করা হয়েছে। এটা হচ্ছে কি ফান্ডামেন্টাল ডিউটি। এবং পার্ট 6-এ কি আছে? পার্ট 6-এ আছে আমাদের রাজ্য সম্বন্ধে আলোচনা করা হয়েছে, ঠিক আছে। এরপর দেখো পার্ট 7, কি আছে? এইটা বর্তমানে কি করা হয়েছে? এটাকে বর্তমানে বাদ দিয়ে দেওয়া হয়েছে, ঠিক আছে, বর্তমানে এটাকে ডিসমিস করে দেওয়া হয়েছে। দ্য স্টেট ইন পার্ট বি, যখন ভারতের যে রাজ্যগুলি বিভক্ত করা হয়েছিল, সেখানে পার্ট বিতে যে যে স্টেটগুলি ছিল তার আলোচনা করা ছিল। এবং এটি বর্তমানে যে 7 নম্বর কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট 1956-র মাধ্যমে এটিকে বাদ দেওয়া হয়েছে, ঠিক আছে। তারপর 8 নম্বরে কি আছে? দ্য ইউনিয়ন টেরিটরিজ, আমাদের যে কেন্দ্রশাসিত অঞ্চল তাদের সম্বন্ধে আলোচনা করা হয়েছে, আর্টিকেল 239 থেকে 242, ঠিক আছে। এরপর 9 নম্বরে কি আছে? 9 নম্বর আছে পঞ্চায়েত। 10 নম্বরে, 9 নম্বরের এতে আছে মিউনিসিপ্যালিটি, 9 নম্বরের বিতে আছে কি? সোসাইটি, কোঅপারেটিভ সোসাইটি। তাহলে দেখো, এটা হচ্ছে কি মূল সংবিধানে ভাগ 9 ছিল, কিন্তু তারপর কি করা হয়েছে? এ বি এরমভাবে যুক্ত করা হয়েছে, ঠিক আছে। 10 নম্বর ভাগে কি আছে? দ্য শিডিউল অ্যান্ড ট্রাইবাল এরিয়াস, আমাদের যে জনজাতি যে এরিয়াগুলো আছে তাদের সম্বন্ধে আলোচনা করা হয়েছে, আর্টিকেল 244 থেকে 244A-তে, ঠিক আছে। নেক্সট দেখো, 11 নম্বরে কি আছে? রিলেশন বিটুইন ইউনিয়ন এবং স্টেট, অর্থাৎ আমাদের কেন্দ্র এবং রাজ্যের মধ্যে যে সম্বন্ধ, যে সম্পর্ক, সেই বিষয়ে আলোচনা করা হয়েছে 11 নম্বর ভাগে, আর্টিকেল 245 থেকে 263-র মধ্যে এই বিষয়ে আলোচনা করা হয়েছে, ঠিক আছে। এবং 12 নম্বরে যদি দেখো, এখানে ফাইন্যান্স, প্রপার্টি, কন্ট্রাক্ট এবং সুট, অর্থাৎ আমাদের যে জমির মালিকানা বা বিভিন্ন অর্থের সম্বন্ধে আলোচনা কোথায় করা হয়েছে? পার্ট 12-তে, ঠিক আছে। এরপর দেখো কি আছে? পার্ট 13, এখানে কি ভারতের ভেতরে বিভিন্ন ব্যবসার জন্য যেসব আর্টিকেলগুলো আছে, সেটা আর্টিকেল 301 থেকে 307-এর পার্ট 13-র মধ্যে আছে। 14 নম্বরে কি আছে? সার্ভিস আন্ডার ইউনিয়ন এবং স্টেট। এবং পার্ট 14A-তে আছে ট্রিব্যুনাল। এগুলো কি পরে যখন ক্লাস এই পর্যন্ত আসবে তখন তোমাদের সাথে সেটা আলোচনা করা হবে, ঠিক আছে। পার্ট 15তে কী করা আছে? ইলেকশন কমিশন, ঠিক আছে, ইলেকশন কমিশন সম্বন্ধে আলোচনা করা হয়েছে, অর্থাৎ আমাদের ভারতবর্ষে ইলেকশন কীরকমভাবে হবে সে সম্পর্কে আলোচনা করা হয়েছে। 16তে কি? স্পেশাল প্রভিশন রিলেশন টু সার্টেন ক্লাসেস, মানে কিছু ক্যাটাগরি আছে যাদেরকে স্পেশাল প্রভিডেন্স দেওয়া হয়েছে, ঠিক আছে, তো সেইটা এখানে আলোচনা করা হয়েছে। আর্টিকেল
17তে আমাদের যে অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ, কোন রাজ্যের কোনটা অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ, আমাদের ভারতবর্ষের অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ কি, সেটা এখানে আলোচনা করা হয়েছে। এবং 17 নম্বরে কি আমাদের যে এমার্জেন্সি বিভিন্ন রকম হয় না, কখনো আর্থিক এমার্জেন্সি, কখনো বাইরের থেকে যুদ্ধ শুরু হয়ে যায়, সেই এমার্জেন্সি সম্বন্ধে এখানে আলোচনা করা হয়েছে। এরপর দেখো 19 নম্বরে কি আছে, মিসলেনিয়াস। এখানে যে বিষয়গুলো এই পার্টগুলির মধ্যে নাই, সেই বিষয়গুলোকে নিয়ে এই পার্ট 19-এ আলোচনা করা হয়েছে। 20-তে কি আছে, অ্যামেন্ডমেন্ট অফ কনস্টিটিউশন, অর্থাৎ সংবিধান যে সংশোধনের প্রসেস, সেইটা কিন্তু পার্ট 20-তে দেওয়া আছে। আর 21-এ কি আছে, টেম্পোরারি ট্রানজিশন এবং স্পেশাল যে প্রভিশন, অর্থাৎ অস্থায়ী সংক্রমণকালী বিশেষ প্রাবধান, অস্থায়ী সংক্রমণকালীন বিশেষ প্রাবধান। আর পার্ট 22-এ কি আছে, সংক্ষিপ্ত নাম। তো এইগুলো হচ্ছে টোটাল 22টা ভাগ, এবং সেই 22টা ভাগের মধ্যেই এ বি সি করে আবার যুক্ত করে 25টা হয়েছে, ঠিক আছে। তো এরপর দেখো নেক্সট হচ্ছে আমাদের যে অনুসূচি। অনুসূচি তোমাদেরকে প্রথমে বললাম যে মূল সংবিধানে 8টি অনুসূচি ছিল এবং বর্তমানে 12টি। তো প্রথম 8টা কী কী দেখে নাও। অনুসূচি নাম্বার 1, এখানে কি বিভিন্ন রাজ্য এবং ইউনিয়ন টেরিটরির আলোচনা করা হয়েছে। অনুসূচি নাম্বার 2, ভারতের সরকারের যারা কর্মচারী তাদের যে পেমেন্ট, সেখানে প্রধানমন্ত্রী নয়, সেখানে যে আমাদের বিভিন্ন যে অ্যাডমিনিস্ট্রেটিভরা আছে তাদের যে পেমেন্ট, সেই পেমেন্ট সম্বন্ধে আলোচনা করা হয়েছে। তারপর হচ্ছে ওথ। অনুসূচি 3-এ কি আছে, শপথ গ্রহণ। দেখো রাষ্ট্রপতি, রাজ্যপাল এদের বাদ দিয়ে, কারণ এদের শপথ সংক্রান্ত আলাদা আর্টিকেল আছে, এদের বাদ দিয়ে বাকি যারা যারা শপথ গ্রহণ করে তাদেরকে নিয়ে এখানে আলোচনা করা হয়েছে। তারপর হচ্ছে আর্টিকেল 4-এ কি আছে, রাজ্যসভায় সিট, ঠিক আছে। আর্টিকেল 4। আর্টিকেল 5-এ কি আছে, জনজাতি। আর আর্টিকেল 6-এ কি আছে, বিশেষ রাজ্য। জনজাতি বলতে আমাদের যে ট্রাইব তাদেরকে নিয়ে। আর্টিকেল 6 আছে স্পেশাল স্টেট। আমাদের দেখো স্পেশাল স্টেট হচ্ছে 4টা। কি কি, একটা হচ্ছে আসাম, ঠিক আছে, আসাম। আমাদের বিশেষ করে নর্থ ইস্টের যে রাজ্যগুলো আছে না, সেগুলো আসাম, ত্রিপুরা, মেঘালয়া, এবং একটা হচ্ছে মিজোরাম, ঠিক আছে। তাহলে এই যে 4টা স্টেট, এই 4টা স্টেটকে আলাদাভাবে আলোচনা কোথায় করা হয়েছে, অনুসূচি 6। তাহলে আবার একবার প্রথম থেকে দেখো। অনুসূচি 1, সেখানে কি আছে, অনুসূচি 1-এ কী নিয়ে আলোচনা করা হয়েছে, অনুসূচি 1-এ হচ্ছে স্টেট এবং আমাদের যে ইউনিয়ন টেরিটরি, স্টেট এবং ইউনিয়ন টেরিটরি, এটা হচ্ছে অনুসূচি 1। শিডিউল 1। শিডিউল 2-তে কী নিয়ে আলোচনা করা হয়েছে, পেমেন্ট নিয়ে, ঠিক আছে, পেমেন্ট। 3 নম্বরে কী নিয়ে আলোচনা করা হয়েছে, 3 নম্বর হচ্ছে শপথ গ্রহণ। কে কাকে শপথ দিবে, কীভাবে শপথ গ্রহণ করবে, রাষ্ট্রপতি, উপরাষ্ট্রপতি, রাজ্যপাল এদের বাদ দিয়ে, ঠিক আছে। নেক্সট আছে কি 4 নাম্বার। 4 নাম্বারে কি আছে, রাজ্যসভার সিট। 5 নাম্বারে কি আছে, যে জনজাতি আছে ভারতবর্ষে তাদের নিয়ে বিশেষ প্রাবধান, অর্থাৎ তাদের জন্য যে অ্যাডমিনিস্ট্রেশন হবে, তাদের যে প্রশাসনিক বিভাগটা কীরকম হবে সেই নিয়ে শিডিউল 5-এ আলোচনা করা হয়েছে। শিডিউল 6-এ কি আলোচনা করা হয়েছে, স্পেশাল স্টেট। স্পেশাল স্টেট কোনগুলি, আসাম, ত্রিপুরা, মেঘালয় এবং মিজোরাম। এবং অনুসূচি 7, শক্তির ভাগ। দেখো শক্তির ভাগটা হচ্ছে কি, ডিস্ট্রিবিউশন অফ পাওয়ার, ডিস্ট্রিবিউশন অফ পাওয়ার। এরপর এই বিষয়টা কি তোমাদেরকে বুঝতে হবে। দেখো আমরা কেন্দ্র সরকারও আছে, রাজ্য সরকারও আছে, তাহলে কোন কোন বিষয়গুলো কেন্দ্র সরকারের কাছে থাকবে, কোন কোন বিষয়গুলো রাজ্য সরকারের কাছে থাকবে, এবং কোন কোন বিষয়গুলো কেন্দ্র এবং রাজ্য দুজন মিলেই ঠিক করবে, সেই বিষয়গুলোর যে ভাগ, সেটা হচ্ছে অনুসূচি 7-এ করা হয়েছে। দেখো এখানে 3টা টোটাল, একটা হচ্ছে ইউনিয়ন, একটা হচ্ছে কি স্টেট, আর একটা হচ্ছে কনকারেন্ট। কনকারেন্ট মানে কি, এটা হচ্ছে সেই সব বিষয় যেখানে ভারতের কেন্দ্র সরকার এবং রাজ্য সরকার উভয় দুজন মিলেই কোনো মতামত ঠিক করে, কোনো আইন ঠিক করে, ঠিক আছে। আর ইউনিয়ন মানে কি, যেখানে কেন্দ্র সরকার কোনো আইন ঠিক করবে, কোনো কাজকর্ম শুধুমাত্র কেন্দ্র সরকার করবে। আর স্টেট হচ্ছে কি, যেখানে রাজ্য সরকারের অধিকার আছে সেই বিষয়ের উপর আইন বানানো। যেমন কি পুলিশ ব্যবস্থার উপর স্টেট করতে পারে, কিন্তু পুলিশ ব্যবস্থার উপর
সরি, কিন্তু আর্মির উপর কিন্তু স্টেট করতে পারে না, আর্মির উপর কে করবে? ইউনিয়ন, ঠিক আছে। ঠিক সেরকমভাবে দেখো, যখন সংবিধান বানানো হয় তখন মানে ইউনিয়নের কাছে টোটাল 96টা বিষয় ছিল আইন বানানোর জন্য, তাদের কাছে অধিকার ছিল, এবং রাজ্যের কাছে ছিল 47টা, এবং কনকারেন্ট হিসাবে ছিল 66টা, এবং বর্তমানে বর্তমানে ইউনিয়নের কাছে আছে 100টি, স্টেটের কাছে আছে 61টি, এবং কনকারেন্ট আছে 52টি, ঠিক আছে। এটা হচ্ছে শক্তির ভাগ, যেখানে শিডিউল 7 বা অনুসূচি 7-এ আলোচনা করা হয়েছে। এবার হচ্ছে ডিস্ট্রিবিউশন অফ পাওয়ার। দেখো, ইউনিয়নের কাছে 96টা, বর্তমানে 100টি, স্টেটের কাছে 47টা, বর্তমানে 61টি, আর কনকারেন্টের মধ্যে 66টা, বর্তমানে 52টি, ঠিক আছে। দেখো, এরপর হচ্ছে কি অনুসূচি 8। অনুসূচি 8 কি? এখানে হচ্ছে আমাদের যে ভাষাগুলো, সেই ভাষা যেগুলো আমাদের ভারতবর্ষ সরকার স্বীকৃত আছে, আমাদের টোটাল 22টা ভাষা আছে, ঠিক আছে। তো মূল সংবিধানে 14টি ভাষা ছিল। 14টি ভাষা কি কি? কাশ্মীরি ছিল, পাঞ্জাবি, হিন্দি, বাংলা, উড়িয়া, তারপর সংস্কৃত, তামিল, এই ভাষার যে মালায়ালাম, ঠিক আছে। এই ভাষাগুলো টোটাল 14টা কিন্তু প্রথম থেকেই ছিল। তারপর পরবর্তী ক্ষেত্রে সংবিধান সংশোধনের মাধ্যমে আরও 8টি ভাষা যুক্ত করা হয়েছে। কি কি? দেখো, প্রথম সংবিধান সংশোধন যেটা হচ্ছে 21তম সংবিধান সংশোধন 1967-র মাধ্যমে সিন্ধি ভাষাকে যুক্ত করা হয়, অনুসূচি 8, ঠিক আছে। অনুসূচি 8-এ সিন্ধি ভাষাকে 21তম সংবিধান সংশোধন 1967-র মধ্যে যুক্ত করা হয়, এবং তারপর 71তম সংবিধান সংশোধন 1992-এর মাধ্যমে 3টি ভাষাকে যুক্ত করা হয়, কোঙ্কনি, মণিপুরি এবং নেপালি। এবং তার পরবর্তী ক্ষেত্রে, ঠিক আছে, 92তম সংবিধান সংশোধন 92তম সংবিধান সংশোধন 2003-এর মধ্যে আরও 4টি ভাষাকে যুক্ত করা হয়। একটা হচ্ছে কি বোডো, ডোগরি, মেথলি আর সাঁওতালি, ঠিক আছে। তাহলে বর্তমানে কি 22টা ভাষা আছে। যদি দেখো কি কি, কাশ্মীরি, সিন্ধি, পাঞ্জাবি, গুজরাটি, কোঙ্কনি, ঠিক আছে, কন্নড়, মালায়ালাম, তেলেগু, তামিল, উড়িয়া, বাংলা, আসামিয়া, মণিপুরি, নেপালি, তারপর হচ্ছে উর্দু, হিন্দি, সংস্কৃত, ঠিক আছে। এরমভাবে 22টা ভাষা আছে। আর কোনটা আছে? আর আছে একটা হচ্ছে কি কাশ্মীরি, সিন্ধি, পাঞ্জাবি, গুজরাটি, মারাঠি, ঠিক আছে, গুজরাটি, মারাঠি, তারপর হচ্ছে কোঙ্কনি, তারপর হচ্ছে তোমার মালায়ালাম, তেলেগু, কন্নড়, উড়িয়া, অসমিয়া, বাংলা, হিন্দি, উর্দু, সংস্কৃত, তারপর হচ্ছে নেপালি, বোডো, ডোগরি, মেথলি, সাঁওতালি, এই ভাষাগুলো আছে কি, এই টোটাল 22টা ভাষা হচ্ছে কি অনুসূচি 8-এ এখন বর্তমানে আছে, ঠিক আছে। 92তম সংবিধান সংশোধনের মাধ্যমে বোডো, ডোগরি, মেথলি, সাঁওতালি এই ভাষাগুলো যুক্ত করা হয়। এবং অনুসূচি 9, তাহলে কি বললাম, মানে সংবিধান যখন তৈরি হয় তখন টোটাল 8টা শিডিউল ছিল, কিন্তু পরবর্তী ক্ষেত্রে আরও 4টি শিডিউল তৈরি করা হয়, যুক্ত করা হয়। তাহলে অনুসূচি 9 প্রথম সংবিধান সংশোধন 1991-এর মাধ্যমে অনুসূচি 9কে যুক্ত করা হয়, যেখানে ল্যান্ড রিফর্ম ল, অর্থাৎ কি আমাদের জমি সংক্রান্ত, যে আগে কি ছিল আমাদের যে বংশ পরম্পরায় পাওয়া জমি, সেটা ছিল আগে আমাদের ফান্ডামেন্টাল রাইট, কিন্তু বর্তমানে সেটা কি হয়েছে আমাদের একটা আইনি অধিকার, ঠিক আছে। তো সেই পরিবর্তনটা কি হয়েছে, প্রথম সংবিধান সংশোধন 1991-এর মাধ্যমে 1951-র মধ্যে হয়েছে। আরেকটা হচ্ছে কি নো জুডিশিয়াল রিভিউ, ঠিক আছে, জুডিশিয়াল রিভিউ একটা সিস্টেম, সেই জুডিশিয়াল রিভিউকে এখানে যুক্ত করা হয়েছে। কোন কোন বিষয়ের উপর জুডিশিয়াল রিভিউ করা যাবে, কোন কোন বিষয়ের উপর জুডিশিয়াল রিভিউ করা যাবে না, সেই বিষয়ে আলোচনা করা হয়েছে অনুসূচি 9-এ। অনুসূচি 10, এটা 52তম সংবিধান সংশোধন 1985-র মাধ্যমে যুক্ত করা হয়েছে। এখানে কি করা হয়েছে, দলবদল, ঠিক আছে, দলবদল, সেই দলবদলকে নিয়ে আলোচনা করা হয়েছে। এরপর দেখো অনুসূচি 11, অনুসূচি 11-তে কি, এটা 73তম সংবিধান সংশোধনের মাধ্যমে যুক্ত করা হয়েছে, এবং এখানে পঞ্চায়েতি রাজ, সেই পঞ্চায়েতি রাজকে নিয়ে আলোচনা করা হয়েছে, এবং পঞ্চায়েতি রাজের মধ্যে টোটাল 29টা বিষয় আছে। এবং অনুসূচি 12-তে কি মিউনিসিপ্যালিটিকে নিয়ে আলোচনা করা হয়েছে, যে নগর নিগম,
সেখানে টোটাল 18টা বিষয় এবং এটি 74তম সংবিধান সংশোধনের মাধ্যমে যুক্ত করা হয়েছে। ঠিক আছে, তো এটা হচ্ছে কি আমাদের শিডিউল এবং ভাগগুলো হলো। এরপর হচ্ছে আজকে যে টপিকটা মেন, সেটা হচ্ছে ভাগ 2, সিটিজেনশিপ। ঠিক আছে, সিটিজেনশিপ কি না, এই সিটিজেনশিপের প্রয়োজনীয়তা কি সেটা প্রথমে বুঝো। দেখো, সিটিজেনশিপ হচ্ছে নাগরিকত্ব। নাগরিকত্ব কথার অর্থ হচ্ছে কি, তুমি যে সেই দেশের বাসী, কোনো একটা দেশের বাসিন্দা, তার প্রমাণ হচ্ছে তুমি সেই দেশের নাগরিকত্বর কোনো সার্টিফিকেট পেয়েছো কিনা বা তোমার কাছে সেই দেশের নাগরিকত্ব আছে কিনা। ঠিক আছে, তো তার জন্যই সিটিজেনশিপ নেওয়া হয়। তো এই সিটিজেনশিপের যে বর্ণনা, ঠিক আছে, এই সিটিজেনশিপের এটা কোথা থেকে এসছে, আমরা ব্রিটেন থেকে পেয়েছি। এবং এই নাগরিকত্বের যে কি বলবো, নাগরিকত্বর যে বিবরণ, সেটা প্রথম কে দিয়েছিল, আরস্তু দিয়েছিল, আরস্তু। এখন বর্তমানে তোমরা জানো যে একটা টপিক চলছে, মানে বিশেষ চর্চা, সেটা হচ্ছে সিএএ, সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট। সেটাও কিন্তু এই সিটিজেনশিপ যে আর্টিকেলের সিটিজেনশিপের যে বিষয়গুলো আছে সেখান থেকেই নেওয়া। ঠিক আছে, তো এরপর দেখো, এই আর্টিকেলটি লাগু হয় কবে থেকে, 26শে নভেম্বর 1949 থেকে। 26শে নভেম্বর 1949 থেকে সংবিধান যেদিন গৃহীত হয় সেদিন থেকেই সিটিজেনশিপ অ্যাক্ট কিন্তু চালু হয়ে যায়। এখানে টোটাল 5 থেকে 11 পর্যন্ত যে আর্টিকেলগুলো আছে, আর্টিকেল 5 থেকে আর্টিকেল 11 পর্যন্ত, সেখানে সিটিজেন সম্পর্কে বা নাগরিকত্ব সম্বন্ধে আলোচনা করা হয়েছে। আর্টিকেল 5-এ কি বলা হয়েছে, দেখো আর্টিকেল 5-এ বলা হয়েছে যে সংবিধান বানানোর পর যারা ভারতে ছিল তাদের সবাইকে নাগরিকত্ব দেওয়া হবে। অর্থাৎ যেদিন সংবিধান তৈরি হয়ে যায়, ঠিক আছে, 26শে নভেম্বর 1949 পর্যন্ত যারা ভারতবর্ষে ছিল তাদের প্রত্যেককেই কিন্তু নাগরিকত্ব দেওয়া হবে। আর্টিকেল 6 কি বলছে, আর্টিকেল 6-এ বলা হচ্ছে পাকিস্তান থেকে ভারতে আসা ব্যক্তিদের নাগরিকত্ব দেওয়া হবে, কিন্তু সংবিধান বানানোর পর দেওয়া হবে না। মূল কথা হচ্ছে কি, দেখো ভারতবর্ষ যেদিন স্বাধীনতা লাভ করে তারপর অনেকেই কী করেছিল, পাকিস্তান চলে গিয়েছিল, কারণ তারা মনে করেছিল পাকিস্তানে তারা থাকতে পারবে। তারপর পরবর্তী ক্ষেত্রে তারা বুঝতে পারে যে না, পাকিস্তান তাদের জন্য শ্যুট করছে না, তো সেই ক্ষেত্রে তারা কি করে, ভারতবর্ষে আবার ফিরে আসে। তো আর্টিকেল 6-এ বলা হচ্ছে সেই সব মাইগ্রেন্ট যারা পাকিস্তান চলে গিয়েছিল কিন্তু পাকিস্তান থেকে আবার ফিরে এসছে, তাদের নাগরিকত্ব দেওয়া হবে, কিন্তু তারা যদি সংবিধান তৈরি হওয়ার পরে আসে তাদেরকে কিন্তু নাগরিকত্ব দেওয়া হবে না। তখন তাদেরকে পারমিট রুল বা রেজিস্ট্রেশনের মাধ্যমে নাগরিকত্ব নিতে হবে। ঠিক আছে, আর্টিকেল 7 কি বলছে, স্বাধীনতার পর পাকিস্তান চলে গেছে কিন্তু সংবিধান বানানোর পূর্বে ফিরে এসছে, তাদের নাগরিকত্ব দেওয়া হবে। ঠিক আছে, এরপর 8-এ কি বলছে, দেখো আর্টিকেল 8-এ বলছে যে বিদেশ ভ্রমণ করলে বা চাকরি করলে নাগরিকত্ব নষ্ট হবে না। অর্থাৎ কি, তুমি যদি বিদেশে গিয়ে চাকরি করো বা বিদেশে গিয়ে কোনো রকম চিকিৎসার জন্য যাও বা ঘুরতে যাও, সেক্ষেত্রে কিন্তু তোমার ভারতের নাগরিকত্ব নষ্ট হবে না। কিন্তু আর্টিকেল 9-এ আবার এটি বলা হয়েছে যে তুমি যদি কোনো দেশে গিয়ে সেখানকার নাগরিকত্ব নিয়ে নাও, তাহলে কিন্তু তোমার ভারতের নাগরিকত্ব অটোমেটিক নষ্ট হয়ে যাবে। অর্থাৎ কি, এখানে সিঙ্গেল সিটিজেনশিপ। দেখো, সিঙ্গেল সিটিজেনশিপ বিষয়টা কি, আমাদের কাছে আমরা সবাই কি ভারতের নাগরিক, আমরা সবাই ভারতের নাগরিক। আমরা যে রাজ্যেরই হই না কেন, আমাদের কাছে কিন্তু সেই রাজ্যের কোনো নাগরিকত্ব নেই। আমাদের কাছে যা নাগরিকত্ব আছে সেটা হচ্ছে ভারতের। আবার কি, আমরা যদি অন্য কোনো দেশের নাগরিকত্ব নিয়ে নিই, সেক্ষেত্রে আমাদের ভারতের নাগরিকত্বও কিন্তু নষ্ট হয়ে যায় অ্যাকর্ডিং টু আর্টিকেল 9। এইটাই হচ্ছে সিঙ্গেল সিটিজেনশিপ। কিন্তু তুমি যদি আমেরিকায় যাও, সেখানে দেখবে তোমরা ডবল সিটিজেনশিপ। ডবল সিটিজেনশিপটা কীরকম, ওইখানে যে রাজ্যে বাসিন্দা সেই রাজ্যেরও একটা নাগরিকত্ব থাকে, আবার সেই দেশের হয়েও একটা নাগরিকত্বের প্রমাণ থাকে। ঠিক আছে, কিন্তু আমাদের ক্ষেত্রে সেটা না, আমরা সবাই ভারতবর্ষের নাগরিক। আমরা কোনো স্পেশাল রাজ্যের কিন্তু নাগরিক নয়, কোনো রাজ্যের আমরা নাগরিক নই। আমরা রাজ্যের বাসিন্দা হতে পারি, রাজ্যের নাগরিক নই। এটাই হচ্ছে সিঙ্গেল সিটিজেনশিপ। ঠিক আছে, এরপর দেখো আর্টিকেল 10। আর্টিকেল 10-এ কি আলোচনা করা হয়েছে, দেশ বিরোধী কাজ করলে নাগরিকত্ব নষ্ট হয়ে যাবে। ঠিক আছে, এরপরে হচ্ছে কি, তুমি যদি কোনো দেশ বিরোধী কাজ করো, অ্যান্টি ন্যাশনাল কাজ যদি করো, ধরো তুমি আতঙ্কবাদীর সাথে যুক্ত হয়ে গেলে বা এমন কিছু করলে যেটা দেশের ক্ষতি হতে পারে, দেশের কোনো সিকিউরিটির ব্যাপার তুমি বাইরে প্রচার করলে, সেই ক্ষেত্রে কিন্তু তোমার নাগরিকত্ব নষ্ট হয়ে যেতে পারে। ঠিক আছে, আর্টিকেল 11-তে কি বলা হচ্ছে, আর্টিকেল 11-তে বলা হচ্ছে যে নাগরিকত্ব সম্বন্ধে আইন কে বানাবে, পার্লামেন্ট বানাবে, সংসদ অর্থাৎ ইউনিয়ন। তাহলে
সিটিজেনশিপের যে আইন বানানোর ক্ষমতা এটা কার কাছে আছে? ইউনিয়নের কাছে আছে, স্টেটের কাছে কিন্তু নেই। তো নাগরিকত্ব সম্বন্ধে আইন কে বানাবে? পার্লামেন্ট বানাবে। এবং এই আইন বানানোর দায়িত্বে কে থাকবে? এই আইন বানানোর দায়িত্বে থাকবে গৃহমন্ত্রী। আমাদের যে হোম মিনিস্ট্রি থাকবে, সেই হোম মিনিস্ট্রি থাকবে এটার দায়িত্বে, ঠিক আছে। এরপর দেখো ভারতের নাগরিকত্ব পাওয়ার টোটাল 5টা প্রসেস আছে, ঠিক আছে। দেখো 1955 অ্যাকর্ডিং টু সিটিজেনশিপ অ্যাক্ট, 1955 যে সিটিজেনশিপ অ্যাক্ট, সেই অ্যাক্ট অনুসারে আমাদের টোটাল 5 প্রকার মানে 5 রকমভাবে নাগরিকত্ব পেতে পারি। একটা হচ্ছে কি বাই বার্থ, জন্মের ভিত্তিতে। আমরা যারা আছি আমরা সবাই কি জন্মের ভিত্তিতে নাগরিকত্ব পেয়েছি। আমাদের এখানে আমাদের বাবা মায়ের জন্ম এখানে, আমাদের জন্ম এখানে, ঠিক আছে। এটা হচ্ছে বাই বার্থ। বাই ডিসেন্ট, বংশের ভিত্তিতে। দেখো কোনো ব্যক্তির জন্ম বিদেশে, তার লালন পালনও বিদেশে, কিন্তু তার যদি বাবা ভারতীয় হয়ে থাকে এবং তার ভারতের নাগরিকত্ব থাকে, সে কিন্তু ভারতের নাগরিকত্ব পাবে। এক্সাম্পল হচ্ছে কে? শিখর ধাওয়ান, ঠিক আছে। নেক্সট হচ্ছে বাই রেজিস্ট্রেশন। রেজিস্ট্রেশন কি? ধরো তুমি কোনো অন্য একটা দেশের লোক, কিন্তু তুমি ভারতের নাগরিকত্ব নিতে চাও, তাহলে তোমাকে কি করতে হবে? ভারতে এসে ভারতে 7 বছর থাকতে হবে। অ্যাকর্ডিং টু 1955 সিটিজেনশিপ অ্যাক্ট, 2019 সিএএ, সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট হিসাবে বলছি না, 1955 সিটিজেনশিপ অ্যাক্ট অনুসারে তাহলে তোমাকে কি করতে হতো? 7 বছর ভারতে টানা থাকতে হতো। এবং তারপর অ্যাপ্লাই করার পর গৃহ মন্ত্রণালয় তোমাকে যদি মনে করতো যে সিটিজেনশিপ দেওয়া যায় বা দেওয়া চলবে, তাহলে সেক্ষেত্রে তুমি নাগরিকত্ব পেতে পারো। আরেকটা হচ্ছে ন্যাশনালাইজেশন। এমন ব্যক্তি যে ভারতীয় নয়, ঠিক আছে, এমন ব্যক্তি যে ভারতীয় নয় কিন্তু ভারতের কোনো একটি ভাষা জানে, ভারতে 10 বছরের থেকে বেশি থেকেছে এবং বিজ্ঞান ও কলায় পারদর্শী, অর্থাৎ সায়েন্স বা আর্টসের দিক থেকে সে এক্সপার্ট, সেক্ষেত্রেও কিন্তু সে ন্যাশনালাইজেশনের মাধ্যমে নাগরিকত্ব পাবে। নেক্সট হচ্ছে আরেকটা হচ্ছে অ্যাকুইজিশন অফ ল্যান্ড। সবার শেষে যেটা আছে অ্যাকুইজিশন অফ ল্যান্ড মানে কি? দেখো আর্টিকেল 2 অনুসারে আমরা কি করতে পারি? ভারতের বাইরের কোনো রাজ্য যদি ভারতে যুক্ত হতে চায়, সেক্ষেত্রে পার্লামেন্ট কিন্তু তাদেরকে যুক্ত করতে পারে। তাহলে পার্লামেন্ট যদি তাদেরকে ভারতের সাথে যুক্ত করে, তাহলে সেই দেশের যারা নাগরিক ছিল তারাও কিন্তু ভারতের নাগরিকত্ব পাবে। এক্সাম্পল তোমরা দেখে নাও সিকিম। সিকিম কি ছিল? প্রথমে ভারতের একটা অঙ্গ ছিল না, কিন্তু পরবর্তী ক্ষেত্রে ভারতের সাথে যুক্ত হওয়ার পর তারা ভারতের মানে ভারতের অঙ্গরাজ্য হয়। তারপর কি হয়? সেইখানে থাকা প্রত্যেকটা ব্যক্তিই কিন্তু ভারতের নাগরিকত্ব পায়, ঠিক আছে। এটা হচ্ছে ভারতের নাগরিকত্ব পাওয়ার প্রসেস। এরপর আরও দুটো বিষয় আছে। একটা হচ্ছে কি? একটা হচ্ছে এনআরআই, আমরা প্রায়ই শুনে থাকি এনআরআই। আর একটা হচ্ছে কি? ওভারসিজ সিটিজেনশিপ, ঠিক আছে, ওভারসিজ। দেখো এনআরআই হচ্ছে কি? এমন একজন ব্যক্তি যে 6 মাসের বেশি ভারতের বাইরে আছে কিন্তু সে দেশের নাগরিকত্ব নেয়নি। ধরো এ হচ্ছে একটা ব্যক্তি, সে দুবাই গেছে কাজ করতে, ঠিক আছে। সে দুবাইয়ে 6 মাসের বেশি কাজ করছে, কিন্তু সে দুবাইয়ে গিয়ে সেখানকার নাগরিকত্ব নেয়নি। তাহলে কি? সে কিন্তু ভারতেরই নাগরিক, কিন্তু সে হচ্ছে এনআরআই, ঠিক আছে। এটা হচ্ছে এনআরআই। আরেকটা হচ্ছে ওভারসিজ নাগরিকত্ব। কি? এটা 2005 সালে চালু হয়, ঠিক আছে। এই ওভারসিজ নাগরিকত্ব হচ্ছে কি? তাদেরকে দেওয়া হয় যারা হচ্ছে বড় বড় ব্যক্তি, ব্যবসায়ী, এদেরকে দেওয়া হয়। কারণ কি? এরা ভারতের নাগরিক নয়, এরা যাতে ভারতে সহজে আসতে পারে, যাতে তাদের আসার জন্য কোনো ভিসার প্রবলেম না হয়, তার জন্য ওভারসিজ সিটিজেনশিপ দেওয়া হয়। এটি যুক্ত করেছিল কে? একটা সমিতি, লক্ষ্মীমল সিন্ধবি সমিতি, ঠিক আছে। সমিতিটির নাম মনে রাখবে, লক্ষ্মীমল সিন্ধবি সমিতি, ঠিক আছে। এরপর দেখো আরও দুটো পয়েন্ট, সেটা হচ্ছে কি? এনআরসি আর একটা হচ্ছে সিএএ। এনআরসি আর সিএ। এনআরসিতে কি বলছে? বলছে যারা 24শে মার্চ 1971-এর আগে, দেখো মানে ভারতের সাথে পাকিস্তানের তো একটা যুদ্ধ বরাবর লেগে আছে, তো তারপর কি যুদ্ধের প্রভাবে অনেক পাকিস্তানি কিন্তু ভারতে চলে এসেছে, এবং পাকিস্তানের যে অর্থনৈতিক অবস্থা তার ফলেও কিন্তু অনেক পাকিস্তানি, অনেক বাংলাদেশি, অনেক আফগানিস্তানি তারা ধর্মের নামে প্রতারিত হয়ে, যুদ্ধের নামে প্রতারিত হয়ে ভারতবর্ষে এসে স্থায়ী মানে বাসস্থান করা শুরু করেছে। তো সেক্ষেত্রে এনআরসি বলছে যে ন্যাশনাল রেজিস্টার অফ সিটিজেন
সেখানে বলছে যে যারা 24শে মার্চ 1971-এর আগে ভারতবর্ষে এসছে তাদেরকে কিন্তু নাগরিকত্ব দেওয়া হবে। আর সিএএ সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 2019, এটা 2019 সালে পাস হয় এবং 2024 সালে এটা রুল লাগু হয়। ঠিক আছে, তো সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট হিসাবে বলা হচ্ছে যে যারা 31শে ডিসেম্বর 2014 আগে ভারতবর্ষে বাইরের থেকে এসছে, বিশেষ করে কোন কোন রাজ্যগুলি, আফগানিস্তান, বাংলাদেশ এবং পাকিস্তান, এই তিনটির দেশ থেকে যারা ধর্মের নামে প্রতারিত হয়ে ভারতবর্ষে এসছে। ধর্মের নামে প্রতারিত মানে কি, আফগানিস্তানে মাইনরিটি কারা, মুসলিম বাদে সবাই মাইনরিটি। পাকিস্তানে মাইনরিটি কারা, মুসলিম বাদে সবাই মাইনরিটি। বাংলাদেশে মাইনরিটি কারা, মুসলিম বাদে সবাই মাইনরিটি। সেক্ষেত্রে এখানে বলা হয়েছে অমুসলিম, অর্থাৎ বৌদ্ধ হতে পারে, হিন্দু হতে পারে, খ্রিস্টান হতে পারে, জৈন হতে পারে, পার্সি হতে পারে, যে কোনো ধর্মের ব্যক্তি হতে পারে। অমুসলিম কোনো ব্যক্তি যদি ধর্মের নামে প্রতারিত হয়ে পাকিস্তান, আফগানিস্তান এবং বাংলাদেশ থেকে 31শে ডিসেম্বর 2014-র মধ্যে ভারতবর্ষে এসেছে, সেক্ষেত্রে তাদেরকে কি করতে তাদেরকে কি হবে, তাদেরকে নাগরিকত্ব দেওয়া হবে। শুধুমাত্র তাদেরকে একটা ফর্ম ফিল আপ করতে হবে এবং তারপর তারা নাগরিকত্ব পাবে। ঠিক আছে, তো এটাই হচ্ছে মূল বিষয়বস্তু। তাহলে আর্টিকেল 5 থেকে 11 ভাগ 2-এর 5 থেকে 11-র মধ্যে কি আছে, আমাদের সিটিজেনশিপ অর্থাৎ নাগরিকত্ব বিষয়ের যে আলোচনা, সেটা কিন্তু আমাদের সংবিধানের ভাগ 2-এর আর্টিকেল 5 থেকে 11-র মধ্যে করা হয়েছে। ঠিক আছে, তো আজকের ক্লাসটি এই পর্যন্তই। পরের দিন আমরা যে ক্লাসটি করব সেখানে ফান্ডামেন্টাল রাইট, আমাদের সংবিধানের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ এবং যেখানে প্রত্যেকটা ব্যক্তির একটা একটা অধিকার আছে, সেই অধিকার নিয়ে আলোচনা হবে এই ফান্ডামেন্টাল রাইটের ক্লাসে। ঠিক আছে, তো আজকের ক্লাসটি এই পর্যন্তই। পরের দিন আমরা ফান্ডামেন্টাল যে রাইট সেই নিয়ে আলোচনা করব। ঠিক আছে, আর তোমরা আমাদের ক্লাসের পিডিএফ পাবে আমাদের টেলিগ্রাম চ্যানেল থেকে, এবং আমাদের ক্লাসের যে আপডেট এবং বিভিন্ন মক টেস্ট, ফ্রি স্টাডি মেটেরিয়াল এবং প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন, সেগুলো আমাদের তোমরা হোয়াটসঅ্যাপ গ্রুপ বা টেলিগ্রাম চ্যানেল থেকে পেয়ে যাবে। তো সকলেই ডেসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্কগুলো থেকে আমাদের টেলিগ্রাম চ্যানেল এবং হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হয়ে যাও। ঠিক আছে, থ্যাংক ইউ, জয় হিন্দ।